বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে বাড়বে ভোগান্তি। ঢাকার পুঁজিবাজারে আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে 8টি। সপ্তাহ জুড়ে প্রধান সূচকের বড় উত্থান। খাল খননের অভাবে নামছে না পানি। সুনামগঞ্জে হাওরের 1,500 হেক্টর জমিতে জলাবদ্ধতা। শুষ্ক মৌসুমে বন্ধ চাষাবাদ। প্রকল্প নিলেও অনিয়মে দূর হচ্ছে না জলজট। ভুট্টা চাষে ঝুঁকছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে মিলছে বেশি লাভ। ভালো দাম পাওয়ার আশা কৃষি বিভাগের। এবার কিউবার উপর চড়াও যুক্তরাষ্ট্র। তেল আমদানি বন্ধে নৌ অবরোধের পরিকল্পনা। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার পণ্যে 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নির্বাচনী প্রচারণার খবর। কিছুক্ষণ পর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অর্থাৎ নির্বাচনী প্রচারণার জনসভা সেটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে উপস্থিত হবেন। এই মাঠ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, মঞ্চ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ এই মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানুষের যে উপস্থিতি, যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা এই উপর থেকে দেখানোর চেষ্টা করব। যেখানে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ধানের শীষের যে প্রতীক অর্থাৎ বিএনপির যে প্রতীক রয়েছে, নির্বাচনী প্রতীক, সেটি নিয়ে তারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11:30টার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসার কথা রয়েছে। এই পলো গ্রাউন্ড মাঠে তার আসার কথা রয়েছে, যেখানে তিনি নির্বাচনী প্রচারণা জনসভা চালাবেন, এখানে বক্তব্য রাখবেন এবং তিনি তার যে প্রতিশ্রুতি দিচ্ছেন আর আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন তাহলে সেই ভাবে তারা যে কীভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে বক্তব্য রাখবেন, যেটি তিনি আগে সিলেটের যে সফর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জে যেই এলাকায় তিনি জনসমাবেশ করেছিলেন সেখান থেকে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে ঢাকাতেও কিন্তু একটি জনসমাবেশ তিনি করেছেন। আজকে তিনি চট্টগ্রাম থেকে শুরু করতে যাচ্ছেন আজকের দিনের কর্মসূচি। এখান থেকে তিনি আরও 7 থেকে 8টি স্থানে 7টি স্থানে এখানে তিনি আজকে জনসমাবেশ করবেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার 3টি জায়গায় এবং মুন্সিগঞ্জ, একই সঙ্গে নারায়ণগঞ্জের সেখানে তিনি সমাবেশ করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন। আজকে এখান থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমান ইতিমধ্যে একটি ইউথ প্রোগ্রামে তিনি যোগ দিয়েছেন, সেটি যেখানে তিনি উঠেছেন রেডিসন ব্লু যে চট্টগ্রামের, সেখানে তিনি সেই তার কর্মসূচি তিনি পালন করছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছেন। সেখানে তিনি যুবকদের কথা শুনছেন, যুবকদের যে কর্মসংস্থান এবং যুবকদের যে ভাবনা আগামী দিনে বাংলার বিনির্মাণের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে তিনি তাদের সাথে ডিসকাশনে যোগ দিয়েছেন। সেখান থেকে সরাসরি তিনি এই মাঠে আসবেন। এই মাঠে কিন্তু ইতিমধ্যে লক্ষাধিক মানুষ প্রবেশ করেছেন। এই মাঠটি কিন্তু পলো গ্রাউন্ড মাঠ, খুব ঐতিহাসিক একটি মাঠ চট্টগ্রামের জন্য এবং বাংলাদেশের জন্য। রাজনৈতিক মাঠ হিসাবে আসলে খুব পরিচিত। রাজনীতির জন্য এই মাঠটি অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আসলে অনেক বড় বড় সমাবেশ এর আগে হয়েছে। যেখানে তারেক রহমান আজকে তার নির্বাচনী জনসভার প্রথম সমাবেশ করতে যাচ্ছেন। অর্থাৎ নির্বাচনে তারেক রহমান তিনি অংশ নিচ্ছেন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নেওয়া এবং সেই নির্বাচনের চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডে তার প্রথম নির্বাচনী জনসভা। যদিও তিনি 2 দশক আগেই মাঠে এসেছিলেন, জনসভায় বক্তব্য দিয়েছিলেন, তবে আজকে তার এই জনসভায় তার বক্তব্য বা তার প্রচারণায় এটাই তার প্রথম নির্বাচনী প্রচারণা, এটি তার প্রথম হতে যাচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের জন্য যে তিনি কি করবেন, দেশের মানুষের জন্য তিনি কি করবেন, দেশের মানুষের যে মৌলিক অধিকার, ভোটাধিকার সহ সব অধিকার রক্ষায় কী ধরনের প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে সেগুলো তিনি তুলে ধরবেন এবং আগামীতে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পান জনগণের সমর্থনে, তাহলে তারা আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, যে কাজগুলি করবেন সেগুলি আজকে এখানে জানাবেন। ইতিমধ্যে এই সমাবেশ স্থল
রঙিন হয়ে উঠেছে। এখানে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের মাথায় আসলে রঙিন ক্যাপ রয়েছে, লাল সবুজ হলুদ নীল রঙের পতাকা ক্যাপ রয়েছে মাথায়। তারা কিন্তু এগুলি করে রঙিন একটি আমেজ তৈরি করেছেন এই পলো গ্রাউন্ড মাঠে, যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তার নির্বাচনী প্রচারণার যে জনসভায় তিনি সেখানে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে বিএনপির জনসভা স্থলে। রাজধানী যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। একটু পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই নির্বাচনী জনসভায় যোগ দিবেন। ইতিমধ্যে ঢাকা মহানগরী, বিশেষ করে যাত্রাবাড়ি, এই অঞ্চলে জামাতের যে বিভিন্ন সাংগঠনিক ইউনিট রয়েছে তার ছোট ছোট ইউনিটগুলো মিছিলে মিছিলে এসে কাজলা এই ব্রিজ পার্কে আসলে এখন একেবারে লোকে লোকারণ্য করে তুলেছেন। রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী সেই সমাবেশে এসে তারা উপস্থিত হয়েছেন। একটু পরে জামাত ইসলামের আমির এখানে এসে উপস্থিত হবেন। এটি জামাতের কেন্দ্রীয় কোনো নির্বাচনী জনসভা নয়, এটি হচ্ছে মূলত ঢাকা 4 এবং 5 আসনের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের পক্ষে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে নির্বাচনী প্রচারণা করতে আসবেন, তারই একটি জনসভা। অর্থাৎ ঢাকা দক্ষিণের যেই 4 এবং 5 নম্বর আসন রয়েছে সেই 2 আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় জনসভাতে অংশ নিচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই 4 এবং 5 আসনের বিভিন্ন অঞ্চল থেকে জামাতের নেতাকর্মীরা, সাধারণ ভোটাররা এসে রাস্তার দুপাশে লোকে লোকারণ্য করে তুলেছেন। এই মূল যে সড়ক তার যতদূর চোখ যায় ততদূর আসলে জামাত ইসলামের যে সমর্থক এবং নেতাকর্মীরা রয়েছে তারা এসে সেই জায়গা দখল করেছেন রাস্তার 2 পাশেই। আজকে গতকালকে তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বেশ কয়েকটি জনসভা করেছেন। উত্তরবঙ্গ তিনি সফর শেষ করেছেন, রাতে তিনি ঢাকায় ফিরেছেন। ফিরেই কিন্তু আজকে ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলে তিনি আজকে 3টি জনসভায় বক্তব্য রাখবেন। এইখানে যাত্রাবাড়িতে একটি, এরপরে তিনি চলে যাবেন পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আরও একটি জনসভা রয়েছে, তিনি সেখানে বক্তব্য রাখবেন। এবং একইভাবে এরপরে বিকেলবেলা তার আরেকটি জনসভা রয়েছে বক্সিবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে। সেই মাদ্রাসার বক্তব্যটি শেষ করে আজকের মতো আমিরে জামাত তার নির্বাচনী জনসভা ঢাকা মহানগর দক্ষিণে শেষ হবে। বলা চলে যে এখন পর্যন্ত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে এসে এখন উপস্থিত হননি, কিন্তু তার বক্তব্য শোনার জন্য 4 এবং 5 আসনের ভোটার এবং জামাতের নেতাকর্মীরা এসে এই জায়গাটিতে আসলে অবস্থান করছেন এবং স্থানীয় যে নেতারা রয়েছেন তারা এখন সেখানে বক্তব্য রাখছেন। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি জনসমাবেশ থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর যাত্রাবাড়িতে জামাতের জনসভায়। এবারে বাণিজ্য খবর। পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশে আশায় বুক বাঁধলেও বাস্তবায়নের শঙ্কা দেখছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাত্রা ব্যয় দ্বিগুণ বাড়ার আশঙ্কা ভুগছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি পরিচালন ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে না পারলে সুফলের বিপরীতে সৃষ্টি হবে ভোগান্তির। এবিএস আরেফিনের রিপোর্ট। আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চ মূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। সরকারে বলছে যে বেতন বাড়াবে পে স্কেল, কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। বেতন বৃদ্ধি পাইছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও
তারা বৃদ্ধি করে দেবে। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন ৮০% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? যে বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে ১,৬০,০০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে ২২,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ফিড মিলের চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে ভুট্টার আমদানি। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হচ্ছে তার অধিকাংশই ভুট্টা আসছে ভারত থেকে। তো আপনাকে জানিয়ে রাখি, তো ব্যবসায়ীদের কাছ থেকে যতটুকু জেনেছি, দেশে যে ফিড মিলগুলো আছে সে ফিড মিলগুলোতে ভুট্টার চাহিদা বেড়ে যাওয়ায় তারা কিন্তু ভারত থেকে ভুট্টা আমদানি করছে। আমদানিকৃত এইসব ভুট্টা আসছে ভারতের বিহার রাজ্য থেকে। আর এইসব ভুট্টা যে আমদানি হচ্ছে, আমদানিকৃত ভুট্টা হিলিস্থল বন্দর থেকে তারা বিক্রি করছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন। আজকে সকালে কয়েকজন পাইকারির সঙ্গে কথা বলেছি, তারা এইসব ভুট্টাগুলো ময়মনসিংহ, ঢাকা, গরিপুর, বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করছেন। ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। প্রথম দিকে এখানে 2-4 ট্রাক বা 10 ট্রাক ভুট্টা আমদানি হলো, সেটা গতকালকে আমদানি হয়েছে 91 ট্রাক ভুট্টা আমদানি হয়েছে। তবে বলা যেতে পারে পণ্যের আমদানির 3 ভাগের 2 ভাগই আসছে ভুট্টা ভারত থেকে আসছে। আর বিশেষ করে এই ভুট্টাগুলোর গুণগত মান ভালো হওয়ার কারণে কিন্তু এখান থেকে বিক্রি পাইকারিরা দেখায়। তো এখানে তারা পাইকারিরা ব্যবসায়ীরা এখান থেকে ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে প্রতি কেজি ভুট্টা এখানে বিক্রি হচ্ছে 32 টাকা, 31 টাকা 50 পয়সা, 80 পয়সা এই ধরনের ভুট্টা বিক্রি হচ্ছে। তবে আমার এই যে আমি যদি আপনাকে দেখাই, এই সামনে যে মানুষ দেখছেন তারা কিন্তু সবগুলো কিন্তু এখানে ভুট্টা কিনবার জন্য এখানে পাইকারি ব্যবসায়ী তারা এখানে আসছেন। তো ব্যবসায়ীরা বলছেন যে ব্যাপক চাহিদা রয়েছে, তাদের পর্যাপ্ত তাদের এলসি রয়েছে। তারা বলছেন যে প্রতিনিয়ত যদি এসব চাহিদা বাড়ে আরও আমদানি বাড়বে, তারা এমনটা বলছেন। তবে আমদানি বৃদ্ধি হওয়ার পরেও কিন্তু দাম এটা সহনীয় পর্যায়ে আছে ভুট্টার। তো হিলি স্থল বন্দর থেকে ভুট্টার আমদানি বাজার দর নিয়ে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। আমদানি খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। আবার দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। এই কোম্পানির দাপট কমলেও গেল সপ্তাহে ঢাকা পুঁজিবাজারে বড় ধরনের উত্থান হয়েছে প্রধান সূচক ডিএসসি এক্সের। তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে 19টিতে। ডিএসসি এর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 140.62 পয়েন্ট। সূচকের পাশাপাশি প্রায় 6,90,764 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে সর্বনিম্ন 474 কোটি 9 লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে। এর পরের 2 দিন লেনদেন ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে তা নেমে দাঁড়ায় 536 কোটি 12 লাখ টাকায়। খাতভিত্তিক লেনদেনে 21টির মধ্যে ব্যাংক, বিমা, ওষুধ, প্রকৌশল সহ 19টিতে বেড়েছে গড় লেনদেন। দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় দাপট দেখাচ্ছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। 10টির মধ্যে 8টি ধরে রেখেছে এই ক্যাটাগরি, মাত্র 2টি রয়েছে এই ক্যাটাগরির কোম্পানি। এদিকে পুঁজিবাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যান বলছে গেল সপ্তাহে বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। দেখছেন এ সময় বাণিজ্য। ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভই কারণ বলে জানিয়েছেন চাষা। এবারও ভালো দাম মিলবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। ভুট্টা চাষে খরচ কম, কাজেই ভুট্টা করছি। ভুট্টার টাকাটা এককালীন পাওয়া যায়। পরিশ্রম কম, ফলনও বেশি এবং একটু আমাদের লাভবান বেশি। অল্প খরচে পোষাইতেছে গৃহস্থের, মনে করেন ১,০০০-১,২০০ মন বেচা যায়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। বর্তমান ভুট্টার যে অবস্থা, এই অবস্থা থাকলে ভুট্টাতে বেশ ভালো লাভবান হবে। এই ভুট্টা পূর্ণাঙ্গ অবস্থায় না যাওয়ার আগেই সাইলুজ করে সেই সমস্ত জমিতে আবার বোরো আবাদ করবে, যার কারণে বোরো আবাদের যে টার্গেট সেটা আমাদের এখানে কম হবে না, আর ভুট্টাতে তারা ভালো ফলন পাবে। এবছর জামালপুরের ২৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। কক্সবাজারের পেকুয়ার মগনামা কুতুবদিয়া নৌ রুটে শুরু হয়েছে সি ট্রাক চলাচল। এই মুহূর্তে পেকুয়ার মগনামা ঘাটে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বীপ উপজেলা কুতুবদিয়া জন্মের এই দ্বীপের জন্মের পর থেকে কিন্তু এখানকার মানুষের একমাত্র যে যাতায়াতের যে পথ সেটি হচ্ছে নৌপথ। এই নৌপথে দীর্ঘ সময় ধরে মানুষ যে ভোগান্তি, সেই যাত্রা কিন্তু অনেক কষ্টের। দীর্ঘ ৫ কিলোমিটার সাগর পথ পাড়ি দিয়ে কিন্তু কক্সবাজারের পেকুয়ার ঘাটে এসে কুতুবদিয়ার মানুষজনকে তাদের যে স্বাভাবিক যে চলাচল সেটি করতে হতো। এরই প্রেক্ষিতে কিন্তু দীর্ঘদিন ধরে দাবি ছিল মানুষের যাতে কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়ার যে দ্বীপের সেটির যাতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নেওয়া হয়। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে পেকুয়ার মগনামার ঘাট রয়েছে সেই ঘাটে এটি বিশাল সি ট্রাক আনা হয়েছে এবং সেই সি ট্রাকটি কিছুক্ষণ পর নৌ পরিবহন উপদেষ্টা উদ্বোধন করবেন এবং উদ্বোধন করে এই সি ট্রাকটি মূলত কুতুবদিয়া দ্বীপের যে অংশে সেই অংশে যাবে। এর মধ্য দিয়ে দ্বীপের বাসিন্দারা যেটা বলছেন তারা বেশ খুশি, কারণ হচ্ছে তাদের দীর্ঘ সময় যে শীত মৌসুম ছাড়া বাকি যেসব মৌসুম রয়েছে সেসব মৌসুমের দীর্ঘ দুর্ভোগ আমরা এখনো দেখতে পাচ্ছি। আসলে ঘাটে এখনো যেহেতু সি ট্রাক চালু হয়নি, এর আগে আমরা দেখতে পাচ্ছি মানুষজনের যে ভিড়, সেই মানুষজনের যে এখানে ডেনিশ বুট রয়েছে সেই ডেনিশ বুটগুলো নিয়ে কিন্তু মানুষজন অনেক কষ্টে তারা পারাপার হচ্ছেন, সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করছি। সেই অপেক্ষার যে সেই দীর্ঘ যে দুর্ভোগ সেটি শেষ হতে যাচ্ছে, যেহেতু মানুষজন সাগর উত্তাল হলে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতেন, সেই চলাফেরার আজকে অবসান হচ্ছে এবং যে সি ট্রাকটি চালু হচ্ছে আজকে সেটিতে প্রায় দ্বীপের ২০০ বাসিন্দা প্রতিদিন এক ট্রিপে করে তারা যেতে আসা যাওয়া করতে পারবেন। এভাবে দিনে ৪ থেকে ৬ বার এই সি ট্রাকটি আসা যাওয়া করবে। আমরা স্থানীয় বাসিন্দারা যেটি বলছে প্রতিদিন ৬ থেকে ৭ হাজার দ্বীপের বাসিন্দা পারাপার হন, সেক্ষেত্রে সি ট্রাক অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অর্থনৈতিক বিকাশে এক ধাপ এগিয়ে যাবে দ্বীপের বাসিন্দারা, এটি বলছে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সি ট্রাক চলাচলের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ কক্সবাজারের পেকুয়ায়। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যাচ্ছে সেখানে। এক মা বলেছেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা এলাকায় হচ্ছে তাদের জমির সমস্যা। এই সমস্যাগুলো মেটানো যাচ্ছে না, মেটেনি। অন্য কেউ ফলস দলিল করে তাদের জমিগুলো দখল করার চেষ্টা করতেছে, মামলা মোকদ্দমা দিচ্ছে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আগেকার সেই ফ্যাসিস্ট বাহিনীর যে সরকারের যে লোক ছিল তারাই এখন আবার মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে হয়রানি করতেছে, জেলেও নিয়ে যাচ্ছে, তাই তো? আমরা আমার যতদূর মনে পড়ে আমি যখন এখানে আপনার এই ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন আমরা চেষ্টা করেছি এই এলাকাতে আপনার জমিগুলো দেখছেন এ সময় বাণিজ্য। কক্সবাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস কর্মকর্তারা এতে অংশ নেন। সম্মেলনে বিক্রয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত অগ্রগতিকে সামনে রেখে পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং 2026 সালে লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনের শেষ পর্বে 2025 সালের সেরা পারফর্মারদের স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। আমার মনে হয় আজকে যারা এখানে আমরা সুনামগঞ্জের জামালগঞ্জে খাল খননের অভাবে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে হাওরের একটি অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 1,500 হেক্টর জমিতে হচ্ছে না চাষাবাদ। কৃষকদের অভিযোগ, 20 বছরের 30 কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন হলেও অনিয়মের কারণে দূর হয়নি জলজট। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি জুনে খনন শেষ হলে নিরসন হবে সমস্যা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। শীতকালে হাওর অঞ্চলে পানি কমে আসলে শুরু হয় চাষাবাদ। তবে সুনামগঞ্জের জামালগঞ্জের গজারিয়া খাল পরিপূর্ণভাবে খনন না হয় পাকনা হাওর থেকে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে প্রতি মৌসুমেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কৃষকরা জানান, পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে 3.5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি। গত 20 বছরে 30 কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন করা হলেও মেলেনি সুফল। শুষ্ক মৌসুমে পানিতে তলিয়ে থাকে হাওরের একটি অংশের 1,500 হেক্টর জমি। এতে চাষাবাদ করতে পারছেন না ফেনারবাগ ইউনিয়নের 40টি গ্রামের কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, বিগত সময়ে খাল খননে ব্যাপক অনিয়ম হয়, দূর হয়নি স্থায়ী জলাবদ্ধতা। 3 ভাগের 1 ভাগের টাকা দিয়ে কাজ করছে আর 2 ভাগ ঘেরা ফকটে উড়াইছে। ক্ষতি তো মনে করো এই যে নদী ভরাট হয়ে যেত, নদী ভরাট হলে জনগণের জন্য ক্ষতি। এই যে ওই পাকনা বিলের ভিতরে যে গরিব গঙ্গার লাগি জমি জামা আছে এগুলো শুকাইতো না, পানি থাকতো ভর্তি। পানি তো কোনো সারা কোনো ব্যবস্থা হইতে না, এই একটু একটু পানি যায়, হাজার হাজার হেক্টর জমি ওখানে পানি চলে আসে। খালটা যদি মনে করেন ঠেজারে করণ হইতো তাহলে নিশ্চিত কি ক্ষেত সময় মতো শুকাইতো। সংশ্লিষ্টরা জানান, চলতি জুনে শেষ হবে খাল খনন, এতে নিরসন হবে জলাবদ্ধতা। কাজ শুরু করতে পারছেন। এখন যেখানে পানির প্রবাহ যতটুকু বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গাটাই আমরা শুধু ওপেন করে দিচ্ছি। পানিটা নেমে গেলে তখন আমরা ফুল সুইং কাজ শুরু করে দেব। এখানে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে এবং যারা এই কাজটা বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, ওনাদের বলবো যেন ওনারা এটা সঠিকভাবে তদারকি করে নিশ্চিত করে যেন মাটিটা আবার পুনরায় খালে না আসে। চলতি অর্থ বছরে 1,97 লাখ টাকা ব্যয়ে গজারিয়া খাল খনন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সুনামগঞ্জ। চাহিদা বাড়ায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। রূপার আউন্সও প্রথমবারের মতো $100 মাইল ফলক পার করেছে। বাজারে বেড়েছে প্লাটিনাম ও সিলিকনের দামও। ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে বিশ্ববাজার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 8.55% বেড়ে প্রতি ট্রয় আউন্স $4,987 দাঁড়িয়েছে, আর মাস ব্যবধানে বেড়েছে 11.31%। একই সঙ্গে বাড়তে বাড়তে রূপার দামও প্রতি আউন্স $100 মাইল ফলক পার করেছে। সপ্তাহ ব্যবধানে দাম প্রতি ট্রয় আউন্স 14.46% বেড়ে দাঁড়িয়েছে $102.94। মাস ব্যবধানে বেড়েছে 43%। সরবরাহ কম থাকাও শিল্প উৎপাদনের চাহিদা বৃদ্ধির কারণে বাড়ছে প্লাটিনামের দামও। সপ্তাহ ব্যবধানে প্রতি ট্রয় আউন্সের দাম 18% বেড়ে দাঁড়িয়েছে $2,741, আর এক মাসে বেড়েছে 19.38%। বাড়তির দিকে আরেক মূল্যবান ধাতু সিলিকনের দামও। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 2.34% বেড়ে $1,253 দাঁড়িয়েছে, তবে মাস ব্যবধানে কমেছে 0.63%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এসময় বাণিজ্য। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার সব পণ্যে 100% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে চীনের পণ্যের ড্রপ অফ পোর্ট বানানোর অভিযোগও তোলেন তিনি, তবে শুল্ক কার্যকরের কোনো সময়সীমা জানাননি। সপ্তাহের শুরুতে ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাপনায় ভাঙনের সতর্ক বার্তা দেন। ট্রাম্পের নাম না নিলেও বক্তব্যে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এরও আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন কার্নি। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা আসে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়নের প্রশ্ন সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে বাড়বে ভোগান্তি। ঢাকার পুঁজিবাজারে আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে 8টি। সপ্তাহ জুড়ে প্রধান সূচকে বড় উত্থান। এবং খাল খননের অভাবে নামছে না পানি। সুনামগঞ্জে হাওরে 1,500 হেক্টর জমিতে জলাবদ্ধতা। শুষ্ক মৌসুমে বন্ধ চাষাবাদ। প্রকল্প নিলেও অনিয়মে দূর হচ্ছে না জলজট। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।